নমস্কার। ৩৩টা দেশে আমাদের দেশের সাংসদরা ঘুরলেন। ৩৩টা দেশে আমাদের দেশের সাংসদরা ঘুরলেন কি না, পাকিস্তান যারা জঙ্গি মদতপুষ্ট একটি দেশ, এই বার্তাটা যারা জঙ্গি সংগঠনকে মদত দেয়, এক কথায় বলা যায় যারা জঙ্গির আঁতুর ঘর তৈরি করে বা যেখানে জঙ্গিদের আঁতুর ঘর, শুধুমাত্র এই কথাটা বলার জন্য আমাদের সাংসদরা ৩৩টা দেশে ঘুরলেন। এখন ঘুরলেন, ফিরেও এলেন। প্রশ্ন একটা, কাজের কাজ কি হলো? দেশের বিপুল টাকা খরচা করে, হ্যাঁ সেটা দেশের ভালোর জন্যই আমাদের সাংসদরা বিদেশে গেলেন এবং বিদেশের প্রতিনিধিদের, বিদেশের রাষ্ট্রপ্রধানদের ধরে ধরে বোঝালেন যে পাকিস্তান ভারতের ২৬ জন পর্যটকের উপর, যারা একেবারেই নিতান্তই সাধারণ মানুষ, তাদের উপর পাকিস্তানের জঙ্গি একটি গোষ্ঠী হামলা চালিয়েছে। কিন্তু এখন প্রশ্নটা প্রত্যেকের, আপামর সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকের প্রশ্ন, আমরা কি পেলাম? সবচেয়ে বড় কথা, আমাদের সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের চৌকিদারকে একদম খোলাখুলি কয়েকটি প্রশ্ন রেখেছেন। জানি না উনি কতগুলোর উত্তর দেবেন বা কতগুলোর উত্তর দেবেন না, সেটা উনি খুব ভালো করে জানেন। দেখুন, এমনিতেই উনি খুব একটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন না। উনি সাধারণত মুখোমুখি হন কার? অক্ষয় কুমারের। সেই অক্ষয় কুমার ওনাকে প্রশ্ন করেন, আপনি আম চুষে খান না কামড়ে খান? মানে এমন একজন প্রধানমন্ত্রী, 11 বছর ভারতের মতো একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার পরও যিনি একটাও সাংবাদিক সম্মেলন করেননি। কি অদ্ভুত, কি আজব। তো ওনাকেই প্রশ্ন করা হয়েছে কয়েকটি, যে আমরা কি পেলাম। প্রথম প্রশ্ন যেটা করেছিলেন সেটা হলো, দেশের নিরাপত্তা রক্ষীরা যারা আছেন, মানে এই বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্টেলিজেন্স ব্যুরো, এত থাকা সত্ত্বেও কিভাবে এই পেহেলগামে 4 জন আতঙ্কবাদী প্রবেশ করতে পারল। এবং আপনারা খুব লক্ষ্য করুন, মানে ভালো করে দেখবেন, যে অঞ্চলটাই এই কার্যকলাপটা হয়েছে, মানে যেখানে, সেটা কিন্তু একদম বর্ডার এরিয়া নয়, বর্ডার এরিয়া থেকে যথেষ্ট ভেতরে। তাহলে সেই এরিয়াতে কিভাবে প্রবেশ করলো, একদম প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দেশের গোয়েন্দার কাজ কি? গোয়েন্দার কাজ তো এইটা যে কোনো কিছু হলে আগাম সতর্কতা করা সরকারকে। প্রশ্ন হলো, দেশের গোয়েন্দা ব্যর্থ কেন? আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো ব্যর্থ কেন? ব্যর্থ হওয়ার পরও যে আইবি প্রধান, তার মেয়াদ শেষ হয়ে গেছিল, রিটায়ার্ড হয়ে গেছিল, এইরকম একটা ব্যর্থ লোককেও কেন 1 বছরের জন্য এক্সটেনশন দেওয়া হলো? তৃতীয় প্রশ্ন, ইসরায়েলের একটা সফটওয়্যার পেগাসাস, এই পেগাসাস সফটওয়্যার আমরা বহুত দিন ধরেই অভিযোগ শুনেছি বিরোধীদের, যে রাহুল গান্ধীর উপর পেগাসাস সফটওয়্যার ইউজ করা হয়েছে, অর্থাৎ রাহুল গান্ধী কার সাথে কথা বলছে না বলছে নজরদারি রাখার জন্য। আমরা শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রাখা হয়েছে, মমতা ব্যানার্জি, কেজরিওয়াল এবং বিশ্বের বড় বড় নেত্রীরা সব দেশে এটা করে, বিরোধী দলের উপর বা বিরোধী দলনেতার উপর এই সফটওয়্যার ইউজ করে। তাহলে এই পেগাসাস কেন জঙ্গিদের উপর ইউজ করা হচ্ছে না? এই পেগাসাস সফটওয়্যারটা কি শুধুমাত্র দেশের বিরোধীদের উপর নজর রাখার জন্য? খুব দারুণ একটা প্রশ্ন করেছে। এত জঙ্গি সংগঠন যারা এই পেহেলগামের দায় স্বীকার করেছে, বা আরো যেসব জঙ্গি সংগঠন আছে, তো তাদের উপর পেগাসাস সফটওয়্যার ইউজ করা হচ্ছে না কেন? 4 নম্বর প্রশ্ন, গত 1 মাসে সাংসদরা তো ঘুরলেন, বা এইরকম একটা পরিস্থিতিতে কতগুলো দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। তার একদম নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রীকে জবাব দিতে হবে, যে একদম উইথ খাতা কলম, যে এই দেশ, উইথ প্রমাণ, যে এই দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে। কতগুলো দেশ একদম সরাসরি বলেছে যে আমি ভারতের পাশে আছি। কতগুলো দেশ, মুখে বললে ওইভাবে হয় না, কতগুলো দেশ পাশে এসে দাঁড়িয়েছে। 5 নম্বর, পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর কবে ফেরত আনা সম্ভব হবে? নরেন্দ্র মোদী
যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তাকে এই প্রশ্নে নানাভাবে দীর্ঘদিন ধরে আক্রমণ করে গেছে যে পিওকে কেন আমাদের আসেনি। আজ উনি 11 বছর দেশের প্রধানমন্ত্রী। আমাদের হাতে সুযোগ ছিল, যেখানে দেশের 100% জনগণ, এমনকি মুসলমানরা পর্যন্ত চাইছিলেন যে পাকিস্তানের উপর অ্যাটাক হোক। মুসলমানরা পর্যন্ত তাদের কোনো প্রবলেম ছিল না যে পাকিস্তানকে যাতে হামলা করে গুড়িয়ে দেওয়া হয় এবং পাক অকুপাইড কাশ্মীর যাতে আমরা দখল করতে পারি। শুধু বিজেপির মানে ওই ভক্তগণ তো নয়, দেশের বিরোধীরাও পর্যন্ত চেয়েছিলেন যে আর্মিদের হাতে, দেশের মিলিটারিদের হাতে পূর্ণ অধিকার দেওয়া হোক, পূর্ণ ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা পাক অকুপাইড কাশ্মীর ফিরে পাই। সেই সময় হঠাৎ করে যুদ্ধবিরতি হলো, তাহলে আমরা কবে পাক অকুপাইড কাশ্মীর ফিরে পাব? পরের প্রশ্ন, আমরা দেখলাম অপারেশন সিন্দুর চলাকালীন 4 দিনের মাথায় হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি। খুব ভালো করে বুঝুন, যে সময় সিমলা চুক্তি হয়েছিল, ইন্দিরা গান্ধী স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত পাকিস্তানের এটা নিজেদের ব্যাপার। এই সময় তৃতীয় কোনো দেশ এই বিষয়ে নাক গলাতে পারবে না। তাহলে কি করে অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধান, সে হতে পারে ডোনাল্ড ট্রাম্প, হতে পারে আমেরিকা, সে কি করে এসে বলতে পারে যে আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি? তার কোন ক্ষমতা বলে সে বলতে পারে যে আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি? যদি এ কথাটা সত্যিই হয়, তা সেটাও কেন উচ্চকণ্ঠে বলছে না আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আর যদি মিথ্যেই হয় যে না, ডোনাল্ড ট্রাম্প কিছু করেনি, মানে ভারতবর্ষ নিজে ভেবেছে যে যুদ্ধবিরতি চাই, তাই ভারতবর্ষ যুদ্ধ থামাতে চেয়েছে, তাই থামিয়েছি। কারণ অন্য একটা দেশের রাষ্ট্রনায়ক কি করে আমাদের দেশের সমস্ত কিছুর উপর ডিসিশন নিতে পারে? খুব খুব ভালো প্রশ্ন। যদি তাই না হয়, তাহলে কেন সেটা মোদী জনসমক্ষে, উনি তো এই মুহূর্তে সভা করছেন, তো উনি 33টা দেশে আমাদের সাংসদদের পাঠিয়ে দিলেন, পাঠিয়ে নিজে বিহারের জনসভা করতে শুরু করে দিলেন, সামনে বিহার ভোট, এবং দেশকে দেখালেন একটা উদার রাজনৈতিক গণতন্ত্রের কথা, যে আমাদের দেশ এমন একটি দেশ যেখানে শুধু সরকার নয়, আমরা বিরোধীদেরকেও ততটা প্রায়োরিটি দিই, সে বিরোধীদেরকে আমরা বিদেশে পাঠাচ্ছি, আমাদের মানে দেশের প্রতিনিধি হয়ে বিদেশে গিয়ে তারা এই কথাবার্তাগুলো বলবেন, ভারতের ইস্যুটা বিদেশের সামনে তুলে ধরবেন। এবং নিজে কি করলেন, সেই সময় বিহার নির্বাচন নিয়ে অত্যন্ত ব্যস্ত। তার প্রমাণও দেখতে পাচ্ছি, আজকে উনি সেজে গুজে, মিলিটারি ড্রেস সেজে গুজে, হাতে একটা হেলমেট নিয়ে জায়গায় জায়গায় বিহারের পোস্টার, অপারেশন সিন্দুর। এবার উনি এখন বলছেন তো সিঁদুর অপারেশন নাকি ওনার রক্তে, যাই না রক্তে সিঁদুর আছে না অন্য কিছু আছে বলতে পারবো না। তাহলে এই ডোনাল্ড ট্রাম্প এই যে ঘোষণাটা করলো, এবং তারপরেও আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান নয়, সে দেশের আর্মি প্রধানকে ডেকে একসঙ্গে নৈশভোজ ছাড়লেন। তারপরেও কিন্তু ভারত চুপ, মানে ভারত চুপ বলতে আমাদের প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না। কিসের ভয় প্রধানমন্ত্রীর? পরের প্রশ্ন, এত কিছুর পরেও আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংক পাকিস্তানকে লোন দিতে আগ্রহী হলো, এবং সেই সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এত কিছুর পরেও ভারত বারবার যে কথাটা দাবি করে আসে যে পাকিস্তান যাতে এই মুহূর্তে কোনো ফান্ড না পায়, কারণ ভারত তো এইটাই বারবার বিশ্বকে বোঝাতে চেয়েছে যে এই ফান্ডটা পাকিস্তান ব্যবহার করে তাদের জঙ্গি কার্যকলাপে। তার মানে ভারতের বৈদেশিক নীতি কোথাও একটা ব্যর্থ হয়েছে, এটা বোঝাতে পারেনি। অথচ এরপরেও, এই জঙ্গি হামলার পরেও, 26 জন নিরীহ মানুষের প্রাণ চলে যাবার পরেও পাকিস্তান কিন্তু আইএমএফ থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে মোটা টাকা 1.2 বিলিয়নের একটা লোন পেয়ে গেলেন। কি অদ্ভুত। পরের প্রশ্ন, আমরা দেখলাম জাতিসংঘে একটা সন্ত্রাস মোকাবিলার একটা কমিটি গঠন করা হয়েছে। সন্ত্রাস মোকাবিলা করা হবে, মানে যে দেশ এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ হয় সে দেশে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কি অদ্ভুতভাবে সেই সন্ত্রাস মোকাবিলার যে কমিটি তৈরি হলো, সেই কমিটিতে সভাপতি এবং সহসভাপতি দুজনেই পাকিস্তানের। মানে একটা কোথাও ধরুন কোথাও একটা 10 জনের নিয়ে একটা টিম গঠন করা হলো, যে এ এবং বি খুব প্রবলেমেটিক, সেই এ এবং বিকেই করা হলো সভাপতি সহসভাপতি। মানে রাষ্ট্রপুঞ্জের, জাতিপুঞ্জের যেই কয়েকটা দেশকে নিয়ে সন্ত্রাসবাদী মোকাবিলার একটা টিম তৈরি করা হলো, তার সহসভাপতি এবং সভাপতি করা হলো পাকিস্তান থেকেই দুজনকে। কি অদ্ভুত ব্যাপার। এই কয়েকটা প্রশ্ন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
আমাদের দেশের প্রধানমন্ত্রীকে করেছেন। জানি না উনি এর জবাব দিতে পারবেন কি না, হয়তো কোনোদিন জবাব দেবেও না, কিন্তু আমি বা আমরা ভারতের সাধারণ জনগণ কয়েকটা প্রশ্ন তো উঠে আসছেই যে আমরা কি পেলাম এর থেকে। এই এত বড় একটা পেহেলগামে ঘটনা ঘটে গেল, যেখানে এরপরেও পাকিস্তান বিশ্ব ব্যাংক থেকে অতগুলো টাকার ফান্ড পেল, পাকিস্তানকে একটা দেশও চোখ উঁচিয়ে কথা বলল না, তাহলে ভারতের কি হলো? দেখুন, এখানে কতগুলো প্রশ্ন আবার উঠে আসে। ডোনাল্ড ট্রাম্প এর পরেও কি বলেছে? দুপক্ষকেই সংযম হতে বলেছে। কি অদ্ভুত! দোষ করলো কারা? পাকিস্তানের জঙ্গি 4 জন এসে ভারতের সাধারণ জনতাদের আক্রমণ করলো, সাধারণ পর্যটকের উপর আক্রমণ চালালো, অথচ আমেরিকা বলল দুপক্ষকেই সংযম হতে। এখানে ভারত বলল যে দোষ তো ওদের। পাকিস্তান সুন্দর রাষ্ট্রপুঞ্জের কাছে বলে দিল যে আমরা তদন্ত করব সত্যি কে করেছে, বাস। বাকি দেশ কেউ কথা বলল না। ভাবুন একবার শুধু। দ্বিতীয় একটা প্রশ্ন উঠে আসে, এই ঘটনার পর কোনো শক্তিধর দেশ কি ভারতের পাশে এসে দাঁড়িয়েছে? কোনো শক্তিধর দেশ কেউ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে? তুরস্ক, চীন, আজারবাইজান, আমেরিকা, রাশিয়া, কেউ কি ভারতের পাশে এসে দাঁড়িয়েছে সরাসরি? উত্তর হলো না। তৃতীয় একটা প্রশ্ন উঠে আসে, পাকিস্তান জাতিপুঞ্জের কাছে নিরপেক্ষ তদন্ত চেয়েছে। ভারত এখানে বারবার বলেছে যে ওদের জঙ্গি সংগঠন আমাদের সাধারণ পর্যটকদের উপর হামলা করেছে, কিন্তু জাতিপুঞ্জ বলছে ঠিক আছে, পাকিস্তান তো নিরপেক্ষ তদন্ত চেয়েছে, চলো কোনো ব্যাপার না, অন্য কোনো একটা তৃতীয় দেশে গিয়ে এর তদন্ত হবে। তদন্ত হতে হতে আমি আপনি প্রত্যেকেই ভুলে যাবো এর কি হতে পারে। পরের প্রশ্ন উঠে আসে, তুরস্ক, চীন, আজারবাইজান, এই প্রত্যেকটা দেশ এর পরেও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। কেন? কারণ আজকে জিওপলিটিক্স, আজকে দেখুন রাশিয়া পর্যন্ত পাকিস্তানকে কাছে চাইছে, কারণ জানে পাকিস্তানকে কাছে পেলে পাকিস্তানের সঙ্গে ইরানের একটা সম্পর্ক ভালো। যদি ইরান এবং পাকিস্তানকে একসঙ্গে হাত করতে পারি, তাহলে মধ্যপ্রাচ্যে একটা ক্ষমতা বিস্তার করতে পারবে। কারণ ইরান আর ইসরায়েল অলরেডি যুদ্ধ বেঁধেই গেছে, তাই যদি পাকিস্তানের মাধ্যমে ইরানকে হাতে পাওয়া যায়, তাহলে মধ্যপ্রাচ্যে একটা ক্ষমতা জমাতে পারবে। তাই এই মুহূর্তে ভারতের পাশে রাশিয়াও পর্যন্ত দাঁড়ায়নি। তারপরের একটা প্রশ্ন উঠে আসে, 33টা দেশে সাংসদরা ঘুরলেন, কিন্তু ভারতের প্রতিবেশী যে সমস্ত দেশগুলো ছিল, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, এর একটা দেশেও কি গেলেন? কেন? তারা ততটা শক্তিধর দেশ নয় বলে? দেখুন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা সবচেয়ে আগে জরুরি, সে তাতে শক্তিধর হোক বা শক্তিহীন হোক। এই সমস্ত দেশের রাষ্ট্রনায়করা, সমস্ত দেশের মানুষরা কিন্তু এগুলো দেখলেন, এগুলো নজর রাখলেন, প্রয়োজনে তারাও কিন্তু জবাব দেবে। সুতরাং আজকের দিনে ভারতের বিদেশ নীতি এবং কূটনীতি কতটাই ব্যর্থ একবার ভেবে দেখুন। যাই হোক, ভাবুন, ভাবতে থাকুন, এবং এই প্রশ্নগুলো বারবার সরকারকে তুলে ধরুন, কারণ এইভাবে বিদেশ নীতি হয় না, এইভাবে বিদেশ নীতি হয় না। এস জয়শঙ্কর কোর্ট পড়ে বেরিয়ে আসছে, মানে ওই যে ওই গদি মিডিয়া চ্যানেলগুলোতে আমরা দেখতে পাই, কোর্ট পড়ে বেরিয়ে আসছে, ডিস 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 করে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাজছে। এতে কিন্তু বিদেশ নীতি হয় না। বিদেশ নীতি অন্য জিনিস, কূটনীতি অন্য জিনিস, যেটা বিজেপি দ্বারা সম্ভব না, বিজেপি সম্পূর্ণরূপে ফেল করেছে। কারণ এর আগেও জানি, যখন মুম্বাই হামলা হয়, সেই মুম্বাই হামলার পর ব্যারাক ওবামা প্রেসিডেন্ট, ব্যারাক ওবামা তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। মনমোহন সিং এই চাপটা সৃষ্টি করতে পেরেছিলেন পাকিস্তানের উপর, তাই ব্যারাক ওবামা বারবার পাকিস্তানের সন্ত্রাসবাদী মোকাবিলার উপর প্রচণ্ড জোর দিয়েছিলেন। কিন্তু আজকে দেখুন, ট্রাম্প একবারও এই কথা বলেছে না। অথচ এমন বিদেশ নীতি যেখানে মোদি গিয়ে আমেরিকায় বলছে আপ কি বাত ট্রাম্প কি সরকার, ভাবুন। অথচ মনমোহন সিংকে এই ধরনের সস্তা রাজনীতি করতে হয়নি। যাই হোক, ভাবুন দেশ কোন দিকে চলছে, কোন দিকে এগোচ্ছে। এই মুহূর্তে
কোনো শক্তিধর দেশই এই ইস্যুতে ভারতের পাশে নেই, অথচ পাকিস্তান কিন্তু তার সহানুভূতি আদায় করে নিয়েছে। এটাই বাস্তব। যদিও এই তথ্যগুলো গদি মিডিয়া বা অনেক এসব ইউটিউব চ্যানেল আপনাকে কোনোদিন জানাবে না। আমরা ছোট চ্যানেল, আমাদের জানাতে হবে, আমরা সত্যটা তুলে ধরবই, এইগুলো কেউ বলবে না। আপাতত এইটুকুই। আপনারা যারা এই জিও পলিটিক্স বুঝতে পারছেন তারা বুঝবেন এই বিজেপির এই বৈদেশিক নীতি তারা সবাইকে আস্তে 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 শত্রু বানিয়ে ফেলছে। আপনি ভারতকে লক্ষ্য করুন, নেপালের সাথে ভারতের সুসম্পর্ক সব দিন ছিল, বলা হতো যে ভারতের ছোট ভাই নেপাল, আজকের দিনে সম্পর্ক খারাপ। চীনের সঙ্গে তো আগাগোড়াই সম্পর্ক খারাপ। বাংলাদেশ ইউনিস সরকার আসার পর থেকে সম্পর্ক খারাপ। শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক খারাপ, মায়ানমারের সঙ্গে সম্পর্ক খারাপ, ইদানিং ভুটানের সঙ্গে পর্যন্ত সম্পর্ক খারাপ, এদিকে ইরাকের সঙ্গে সম্পর্ক খারাপ। নিজের প্রতিবেশীর সঙ্গেই আজকে সম্পর্ক ঠিক রাখতে পারেনি ভারত। যাই হোক, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকুই।